ক্লাসে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। একটু প্রথম দিকে আসি। হ্যাঁ, আমরা আজকে আপনাদের হ্যান্ডস অন করতে দেব কিছু আফটার দ্য ফার্স্ট সেশন। তো এই সবগুলো ল্যাবে কি বাপসি তারপরে কাইনেক্স আছে সবগুলো পিসিতে? ওকে, আচ্ছা, আমরা হচ্ছে দুইজনের করে একটা গ্রুপ করব আফটার ফার্স্ট সেশন, যেখানে হচ্ছে আজকে আমরা যে টপিকটা শিখবো সেটা হচ্ছে দেখবো যে আপনারা করতে পারেন কিনা। তো ক্লাসটা শুরু করার আগে আপনাদের কারো গত টপিকের উপরে কোনো প্রশ্ন অথবা কোনো ডাউট, ফাইল আপলোড ভালনারেবিলিটিস নিয়ে এনিওয়ান? কোনো ডাউট নাই? আচ্ছা, আজকে আমি বলে রাখছি, আজকে আফটার ফার্স্ট সেশন আমি হচ্ছে আপনাদের একেবারে বেসিক থেকে একটা অথবা দুইটা কাজ দেব। যে টিম সলভ করতে পারবে তাদের জন্য একটা অনারিয়াম আছে। তো অনারিয়ামটা কি সেটা আমরা একটু পরে জানবো, বাট আমি এটা মেক শিওর করছি আজকের টপিকে যেটা হ্যান্ডস অন দেওয়া হবে আজকে ক্লাসের উপরেই থাকবে। বিফোর স্টার্ট আমরা হচ্ছে কিছু বেসিক রিকোয়ারমেন্টস বলছি। আজকে কিছু টপিক সব দেখা যাচ্ছে না, কিছু উপরে চলে যাচ্ছে, এটা কি নামানো হবে না? হ্যাঁ? উপরে যাচ্ছে কেন? আচ্ছা, ঠিক আছে না। আচ্ছা আচ্ছা, আমরা আজকে টপিক কি মূলত? হ্যাঁ, আজকে আমরা মূলত তিনটা জিনিস নিয়ে আলোচনা করবো: ফাইল ইনক্লুশন, ডাইরেক্টরি ডাবারশাল, আর ফাইল ইনক্লুশন টু আরসি। গত ক্লাসে আমরা আরসি এর ব্যাপারে কথা বলছি না বলি নাই? আচ্ছা, আমি মানে সেন্টেন্সটা বলছি, আমি ধরে নিচ্ছি গত ক্লাসে আমি বলছি যে আরসি দেখেছি। এটা ট্রু না ফলস? দেখেছি। যে বলবে ট্রু তাকে অবশ্যই এটার সাপেক্ষে যুক্তি দিতে হবে কি কারণে ট্রু, আমি আরসি করেছি অথবা দেখেছি। আর যে বলবে দেখি নাই তাকেও যুক্তি দিতে হবে যে কেন আমি দেখি নাই। ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে আরসি কি, তাই তো? এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। সিকিউরিটি অথবা সিস্টেম টেস্টিং এর জন্য খুব একটা গুরুত্বপূর্ণ টার্ম হচ্ছে আরসিই। আমি বলছি যে গত ক্লাসে আমরা আরসি দেখেছি। তো এটা মানে ট্রু, এর পক্ষে কে কে হাত তুলি? ভাই, একজন, দুইজন, তিনজন। আর বাকি সবাই ধরে নিচ্ছি যে গত ক্লাসে আমরা আরসি দেখছি, এটা ফলস, তাই তো? আচ্ছা, ফলস কেন? এর মধ্যে কে বলবে যে না আরসি আমরা দেখিনি গত ক্লাসে ছিলাম না? গত ক্লাসে ছিলাম কে কে? অনেকেই ছিলাম, আজকে নিউ হচ্ছে বাকি, তাই তো? আচ্ছা, গত ক্লাসে যারা বলতেছে যে আরসি আমরা দেখি নাই, তার যুক্তিটা কে? মানে এনিওয়ান, যে আমি বলতেছি যে আমরা আরসি দেখি নাই, কেউ আছে? হ্যাঁ, একটু লাউডলি বললে সবাই শুনতে পাবে, খুবই সুন্দর একটা লজিক। আচ্ছা, বাকি আরসি দেখেছি, এই লজিকটা কে দিচ্ছে তুমি বলো? হ্যাঁ, আচ্ছা, তুমি আমাকে বলো আরসি বলতে তুমি কি বুঝো? রিমোট কোড এক্সিকিউশন। ওকে, তো কোড আমি আপলোড করলাম, এরপরে? ওকে, তুমি বলো। রাইট, আসলে আমরা গত ক্লাসে আরসি করেছি। আরসি এর মূলত দুইটা আমরা টাইপ বলি, একটা হলো পারসিস্টেন্স, একটা হলো নন পারসিস্টেন্স। পারসিস্টেন্স মানে হচ্ছে যে আরসি করার পরে আমি সিস্টেমটাকে কম্প্রোমাইজ করে অনেকদিন রেখে দিতে পারি। আর নর্মালি নন পারসিস্টেন্স মানে আমি রিয়েল টাইম সিস্টেম যে কমান্ড গুলো দিতে পারি। গত ক্লাসে আপনারা যদি মনে থাকে আমরা একটা পিএইচপি শেল আপলোড করলাম, মনে আছে না? এরপর আমরা কি করেছিলাম? সিস্টেম কমান্ড দিয়েছিলাম না?
সিস্টেমের যে কমান্ড গুলো আছে, যেমন ডাইরেক্টরি কমান্ড মনে আছে, তারপরে টাইপ কমান্ড দিয়ে ডাটা রিড করা। যদি এটা লিনাক্স হতো আমরা দিতাম ls আর ক্যাট কমান্ড দিয়ে রিড করতাম, তাই না? তো আরসি মানে হচ্ছে আর ফর রিমোট, সি ফর কোড, ই ফর রিমোটলি কোড যখন আমরা এক্সিকিউট করি সেটাকে আমরা নর্মালি আরসি বলি। আমরা যখন শেল আপলোড করলাম তারপরে আমরা কি ওয়েব শেল আপলোড করলাম না, আমরা কিন্তু রিভার্স শেল আপলোড করি নাই। যদিও রিভার্স শেল আপলোড করলে সেটা আরো সেভারিটি কি করতো, বেড়ে যেত। তো আমরা যেটা বলতেছিলাম আরসি মানে হচ্ছে রিমোট কোড এক্সিকিউশন। তো নর্মালি যদি কোডকে আমি রিমোটলি এক্সিকিউট করতে পারি সেটাকে নর্মালি আরসি বলে। তবে এখানে একটু বুঝতে অসুবিধা হতে পারে, অনেক সময় ওয়েব শেলের ক্ষেত্রেও আরসি হবে, রিভার্স শেলের ক্ষেত্রেও আরসি হবে যদি সেটা রিমোটলি এক্সিকিউট হয়। আপনি যখন একটা মানে ইউআরএল এর মধ্যে কোডটা এক্সিকিউট করতেছেন, সরাসরি সার্ভারে হিট করছে, আপনার যে কোডটা যদি এটা সিস্টেম কমান্ড হয় তখন সেটাকে নর্মালি আমরা আরসি বলি। আরসি এর মেইন কন্ডিশন হলো সিস্টেম কমান্ড হতে হবে। আমি সিস্টেম কমান্ড দিয়ে ইন্টারনাল ডাটা আমি এক্সিকিউট করছি, তাহলে লজিক্যালি আমরা গত ক্লাসে আরসি করেছি। বাট সেটা আমরা করেছিলাম কি নন পারসিস্টেন্স না পারসিস্টেন্স? নন পারসিস্টেন্স। কারণ হচ্ছে এটা দেখেন আমি এখন যদি ট্রাই করি আমাকে কিন্তু আবার নতুন করে শেল আপলোড দিতে হবে, রাইট? অথবা সেটাকে লিসেন করতে হবে যদি ফাইলটা থেকে থাকে। তো এটা নন পারসিস্টেন্স, কারণ আমি লগ আউট করার পরে আমি আর সেটাতে কাজ করতে পারছি না। ওকে, তো আরসি দিয়ে আমরা ডিটেলস জানবো। আজকের ক্লাসটা খুবই মজার একটা ক্লাস, যেটা রিয়েল লাইফে রেগুলারলি বাগ হান্টিং এ পাওয়া যায়। ইন দ্য মিন টাইম যদি আপনারা সিটেপ কন্টেস্ট করেন, আপনাদের কিছুদিনের মধ্যেই মে মাসে একটা কন্টেস্ট আছে, যদি প্ল্যান থাকে আপনারা পার্টিসিপেট করতে পারেন। সেটা হচ্ছে আপনাদের পাশের ইউনিভার্সিটি, পাশের কোনটা? ইয়েস। তো সেখানে পার্টিসিপেট করতে পারেন। আমরা যারা এখানে ক্লাস নিচ্ছি তারাই হচ্ছে মূলত চ্যালেঞ্জ ডিজাইনার, সেই হিসেবে অনেক কোশ্চেন এখানে আউট হয়ে যাবে, তাই তো? আউট হবে না বাট অনেকটাই হয়ে যাবে। দেখা যাক আপনাদের যদি দেখা যায় ওখানে ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে যদি থাকতে পারেন। টিম করে নেবেন। আপনাদের কি টিম আছে? আমরা একটু ক্লাসের বাইরে কথা বলি, একটু ইন্টারেক্টিভ হই যেন, কারণ হচ্ছে ইন্টারেক্টিভ হলে অনেক কিছু জানা যায়, প্রবলেম জানলে আমরা সেটা ফিগার আউট করতে পারি। টিম আছে আপনাদের সবার? আপনার টিম আছে? দুজন? হ্যাঁ প্লিজ। ওকে, আপনাদের দুজনের টিম আছে। চারজন? এই চারজন? এই চারজন। আপুর আপনার টিম আছে? র্যান্ডমলি বানিয়ে দেওয়া হয়েছে। র্যান্ডমলি কোন টিমের সাথে আছে? আমার ভাইয়ের টিমে? আচ্ছা, ছেলে মেয়ে মিলে কম্বাইন করে টিম করা যায় না নাকি? মানে 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 টিম কি ক্লাব থেকে করে দেওয়া হচ্ছে? ইয়েস, এটাই হয় যে আন্ডারস্ট্যান্ডিংটা যার সাথে ভালো। এবং টিম করার সময় কি কোনো ক্রাইটেরিয়া মেইনটেনেন্স করা হচ্ছে যে কে কোন ক্যাটাগরিজে ভালো? এমন কি হচ্ছে যে চারজনের মধ্যে তিনজন একটা ক্যাটাগরিতে ভালো, বাকি ক্যাটাগরি আমরা জানি না, এরকম হচ্ছে? তাহলে টাফ টু গেট এ গুড রেজাল্ট, র্যাঙ্কিং পাওয়াটা একটু কঠিন হয়ে যাবে। আর টিমের জন্য একটু কম্প্রোমাইজ টিমমেটদের করতে হবে, যে টিম লিড যে থাকে সাধারণত তাকে কম্প্রোমাইজ করতে হয়, যে যে টপিকটা অন্যরা পারতেছে না আমাকে সেটা শিখতে হবে, শিখে কন্টেস্ট আমাকে ভালো করতে হবে। এনিওয়ে আমরা কন্টেস্ট নিয়ে পরে কথা বলবো। বাট আপনাদের ভিতরে কি ইচ্ছা আছে তো যে একটা কন্টেস্টে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার? আছে তো? তো আমাকে বলেন যে আপনাদের সামনের কন্টেস্টটাতে কার ইচ্ছা আছে যে ওখানে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড অথবা অ্যাটলিস্ট উইদিন টপ 5 এর মধ্যে থাকতে চাই? কোন কোন টিমের ইচ্ছা আছে? কারো ইচ্ছা নাই? ইচ্ছা আছে? রাইট, রাইট। ওকে, দেখি আপনারা 1 থেকে 5 এ কে কে থাকতে পারেন। সিনিয়ররাও আছে, যদি সিনিয়ররাও পার্টিসিপেট করে। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মূলত ফাইল ইনক্লুশন। এর জন্য কিছু টপিক আমরা এখানে জানবো বেসিক। তো এটার পাশাপাশি আজকে আমরা কিছু বেসিক স্লাইড থেকেও দেখব। আমি একটু একটা স্লাইড বের করে নিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থের জন্য। ওকে, না আমি তো iOS খুঁজে না।
আচ্ছা, আমরা একটু মানে সহজ করে যাই, হ্যাঁ আমরা স্লাইড একটু পড়ে যাই। প্রথমে আমাকে বেসিক বলেন, ওয়েব টেকনোলজির বেসিক কারো আইডিয়া আছে? সার্ভার, ক্লায়েন্ট, সিস্টেম, আমাকে বললেন আপনারা হচ্ছে বেসিক্যালি। আমি কিছু বেসিক জিনিস আগে জানি, তারপরে ক্লাসের ভিতরে ঢুকি। আমি এখানে একটা টপিক বলছি যে বেসিক নলেজ অ্যাবাউট পিআইআই, ডেটা সেন্সিটিভ ডেটা অফ ইউজার্স এন্ড সিস্টেমস। এই লাইনটাতে আমি দেখেন একটা তিনটা ক্যারেক্টার মিলে একটা ওয়ার্ড বানিয়েছি, পিআইআই। কারো আইডিয়া আছে হোয়াট ডু ইউ মিন বাই পিআইআই? ওকে, আর কেউ? আমরা ভুল বললেও, আমি বলছিলাম গত ক্লাসে ভুল দিব অ্যান্সার, বাট ভিতরে যা জানি সেটা বের করবো, তাহলে আমাদের শিখতে সহজ হবে। পিআইআই আইডিয়া আছে? কারো আইডিয়া নাই? হ্যাঁ তুমি বলো, এটা ডিটেলস কি? তুমি তো বললা পার্সোনাল আইডেন্টিফিকেশন, না? ইয়েস, 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 দ্যাট মিনস একটা মানুষ অথবা একটা সিস্টেমকে আইডেন্টিফাই করা যায়, সেটাকে আমরা নর্মালি পিআইআই বলি। সেটা কি কি একটু এই ক্লাসের টপিকে কিন্তু আমরা আলোচনা করছি, একটু ভালো করে বুঝতে হবে, কারণ কোনটা ভালনারেবিলিটিস কোনটা ভালনারেবিলিটিস না, এটা আন্ডারস্ট্যান্ডিং করাই খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। তো পিআই মানে হচ্ছে যেটা আমরা বলতেছিলাম যে পার্সোনাল আইডেন্টিটি ইনফরমেশন অথবা পার্সোনাল আইডেন্টিফাই ইনফরমেশন। এন্ড পার্সোনাল আইডেন্টিফাই ইনফরমেশন কি? আপনার নাম, ঠিক আছে, কিন্তু তার চেয়েও কি এনআইডি। আপনার একটা এনআইডি নাম্বার থাকে না? এটা কিন্তু আপনার নিজের, এটা ইউনিক নাকি এটা মানে প্যারালাল ইউনিক, পার্শিয়াল ইউনিক, একেবারে ইউনিক আপনার এনআইডি আপনার। আচ্ছা, ডেট অফ বার্থ, এটাও আপনার একটা পিআই ডাটা। কেন? ইয়েস, ইয়েস, ইন দ্য মিন টাইম এটা দিয়ে আপনাকে ইউনিকলি জানা যায় আপনি কবে মানে জন্মগ্রহণ করেছেন, রাইট? সো এটা একটা পিআই ডাটা, এগুলো কিন্তু সেন্সিটিভ ডাটা। এরপরে মোবাইল নাম্বার, এটাও কি পিআই ডাটা, রাইট? মোবাইল নাম্বার কিভাবে পিআই ডাটা? হ্যাঁ, কারণ এই মোবাইল নাম্বারটা নর্মালি এনআইডি তে রেজিস্ট্রেশন হয় আপনার নামে, তো আপনাকে অ্যাড্রেস করা যাচ্ছে। এখন আমাকে বলেন পাসওয়ার্ড, এটা কি পিআই ডাটা? যে কোনো কিছু পাসওয়ার্ড, ফেসবুক, যে কোনো জিনিস, আমি শুধু পাসওয়ার্ড জানি।
আমি এত কিছু বলতে চাই না, একটু একটু এদিকে তাকান। আমি কিন্তু বলছি যে আফটার ফার্স্ট সেশন আই উইল গিভ ইউ ওয়ান কোশ্চেন্স, এটা সলভ করতে হবে। পাসওয়ার্ড এটা কি পিআই ডাটা? কে কে একমত যে এটা পিআই ডাটা না? আর কে কে বলতেছে এটা পিআই? ওকে, শিওর। ওকে, ইয়েস, পিআই কিন্তু একই পাসওয়ার্ড আমরা একাধিকবার বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি। পাসওয়ার্ড সেন্সিটিভ ডাটা, পিআই ডাটা না। এই জন্য আমি দুইটা কথা এখানে লিখছি যে বেসিক নলেজ অ্যাবাউট পিআই ডাটা, সেন্সিটিভ ডাটা। যেটা পিআই ডাটা ইজ মাস্ট বি সেন্সিটিভ ডাটা, বাট সেন্সিটিভ ডাটা ইজ নট টু পিআই ডাটা। মনে আছে না, সকল খাল খাড়ক কিন্তু সকল খাড়ক খান নয়। হ্যাঁ, কারণ তুমি কবে জন্মগ্রহণ করছো, কিন্তু তোমার আইডেন্টিফাই, কিন্তু তুমি একই পাসওয়ার্ড বিভিন্ন জায়গায় ইউজ করতে পারো, কিন্তু তোমাকে তো অ্যাড্রেস করা যাচ্ছে না এটা দিয়ে। না না, একই জিনিস যে ইউনিক হলেই যে পিআই ডাটা হবে এরকম না। যেটা দিয়ে কাউকে অ্যাড্রেস করা যায় সেটাকে বলা হয় পিআই ডাটা। যেমন আমার মনে করো পাসওয়ার্ড আমি দিলাম, আমার পাসওয়ার্ড মনে করো পাসওয়ার্ড 123, কিন্তু এটা দিয়ে তো তুমি যে কারো পাসওয়ার্ড 123 হইতে পারে। এখন এটা যে ফয়সালের পাসওয়ার্ড 123 সেটা কি বোঝা যাচ্ছে? না, কারণ ফেসবুকে তো আরো অনেকেরই অ্যাকাউন্ট আছে। কিন্তু এই ডেট অফ বার্থটা তোমার, যেটা তুমি কোথাও শেয়ার করছো, দ্যাট মিনস তখন তোমাকে অ্যাড্রেস করা যাচ্ছে যে এই ডেট অফ বার্থটা কার, অ্যাড্রেস করা যাচ্ছে। এখন এখানে আরেকটা কনফিউজ চলে আসতে পারে যে ডাটাবেজে এই পাসওয়ার্ডটা কার, কিন্তু শুধু পাসওয়ার্ড দিয়ে কি কখনো আইডেন্টিফাই করা যায়? করা যায় না। কারণ হচ্ছে যে পাসওয়ার্ড নর্মালি পিআই ডাটা না, এটা সেন্সিটিভ ডাটা। আচ্ছা, নর্মালি তাহলে পিআই ডাটা বলতে আমরা কি কি, হ্যাঁ শিওর বলো। হ্যাঁ, এটা তো মানে হিউম্যান এরর, হিউম্যান যদি ভুল করে দেয় এটা হিউম্যানের এরর, এটাকে আমরা ডেফিনেশনে আইডেন্টিফাই করতে পারছি না। ঠিক আছে, এই জন্যই তো বলা হয় যে ডেট অফ বার্থ দিয়ে পাসওয়ার্ড দেওয়া যাবে না, এটা তো অ্যাওয়ারনেস লেক এখানে হচ্ছে। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে এনআইডি সেন্সিটিভ ডাটা, রাইট? না, এনআইডি পিআই ডাটা, ডেট অফ বার্থ পিআই ডাটা। তারপরে আচ্ছা, এখন আমাকে বলো পাসওয়ার্ড বাদ দিলাম, আমি বললাম অ্যাড্রেস, যেমন তোমার বাসার লোকেশন, এটা কি পিআই ডাটা? এটাও পিআই ডাটা, কারণ তুমি কোন জায়গায় থাকো সেটা অ্যাড্রেস করা যাচ্ছে, তো এখানে তোমাকে ম্যাপিং করা যাচ্ছে, এটা পিআই ডাটা। এখন আমাকে বলো কোন একটা জায়গায় তোমার ইউজার নেম পাইলো, কোন একটা ফাইলের মধ্যে তোমার পাসওয়ার্ড পাইলো, এই দুইটাকে তুমি কি বলবা, পিআই ডাটা? না, এটাকে বলতে হবে নর্মালি ক্রিডেনশিয়াল অথবা এক কথায় সেন্সিটিভ ডাটা। ঠিক আছে, তাহলে এখন অ্যাকর্ডিং টু আইসিটি পলিসি অথবা যে কোনো কমপ্লায়েন্স, সেই হিসেবে পিআই ডাটা আর সেন্সিটিভ ডাটা কোনো জায়গায় ডিসক্লোজ হওয়া যাবে না। তো গত ক্লাসে আমরা পড়েছিলাম যে হোয়াট ইজ হ্যাকিং আর হোয়াট ইজ ভালনারেবিলিটিস। ভালনারেবিলিটিস ইজ এ থিং যেখানে আমার অ্যাপ্লিকেশনে যেটা করার কথা সেটা না করে অন্য কিছু করা হচ্ছে। যেমন ফেসবুক যদি তোমার তোমার হচ্ছে ডেট অফ বার্থ তুমি পাবলিকলি শেয়ার করনি, তুমি প্রাইভেট রাখছো, কিন্তু কেউ একজন এই প্রাইভেটটাকে বাইপাস করে তোমার ডেট অফ বার্থ জেনে গেল, তাহলে এটা কি ভালনারেবিলিটিস? এটা কিন্তু ভালনারেবিলিটিস, কারণ হচ্ছে পিআই ডাটা তুমি এটা প্রাইভেট করে রাখছিলা, এটা কেউ বাইপাস করে এক্সপোজ করতেছে, দ্যাট মিন্স এটা একটা ভালনারেবিলিটিস। দ্যাট মিন্স কি বোঝা যাচ্ছে যে কোনো জায়গায় কোনো অ্যাপ্লিকেশনে যদি সেন্সিটিভ ডাটা লিক হয়ে যায় তাহলে এটা একটা কি হবে, ভালনারেবিলিটিস হবে। এটা তো ক্লিয়ার। এইভাবে যদি তুমি ক্লিয়ার হতে না পারো তুমি কিন্তু বুঝবেই না যে কোনটা ভালনারেবিলিটিস আর কোনটা হচ্ছে ভালনারেবিলিটিস না। এটা তো ক্লিয়ার। এখন কোন জায়গাতে ইউজার নেম পাসওয়ার্ড লিক হয়ে যাচ্ছে, কোন একটা ফাইলের মধ্যে, পিডিএফ ফাইলে অথবা টিএক্সটি ফাইলে, তাহলে এটা কি ভালনারেবিলিটিস হবে? এটা ভালনারেবিলিটিস হবে না হবে না? উত্তর নাই, যে সবাইকে তো উত্তর দিতে হবে। ভালনারেবিলিটিস হবে। হ্যাঁ, তোমার
ইউজার নেম তোমার পাসওয়ার্ড কোন একটা ডাটা থেকে তুমি এই অ্যাপ্লিকেশনের বিহেভিয়ার কি এটা একটা অ্যাপ্লিকেশনের বিহেভিয়ার কি যে একটা প্রবলেমকে সর্ট আউট করা তোমার পাসওয়ার্ড যদি তোমার বন্ধুকে দেখায় দেয় তাহলে কি এটা অ্যাপ্লিকেশনের বিহেভিয়ার না যেহেতু অ্যাপ্লিকেশনের বিহেভিয়ার না এবং সেই পাসওয়ার্ড অন্য কাউকে দেখাচ্ছে দ্যাট মিনস তোমার সিকিউরিটি এখানে ডিসক্লোজ হচ্ছে তাহলে এটা একটা ভালনারেবিলিটি তো আমাদের এই জন্য ফাইল ইনক্লুশন করার সময় মূলত কি করতে হয় ফাইল ইনক্লুশন এটাকে আমি মূলত অ্যাড্রেস করা ট্রাই করছি ফাইল ইনক্লুশন মানে কোনো একটা ফাইলকে এমন ভাবে বিহেভ করা যার কারণে এই পিআই ডাটা অথবা সেন্সিটিভ ডাটা লিক হচ্ছে সেটাকেই নরমালি বলা হয় ফাইল ইনক্লুশন আজকের টপিক আমরা বারবার বলতেছি ফাইল ইনক্লুশন ফাইল তো একটা সার্ভারে থাকবেই থাকবে না এখন এই ফাইলটা থাকলো কিন্তু এই ফাইলটাকে তুমি এমন ভাবে বিহেভ করতেছো যার কারণে কি লিক হচ্ছে হয় পিআই ডাটা অথবা সেন্সিটিভ ডাটা তখন সেটাকে আমরা বলতেছি ফাইল ইনক্লুশন ভালনারেবিলিটি যেহেতু ভালনারেবিলিটিটা কেন হচ্ছে ফাইলটাকে ইনক্লুশন করার জন্য অথবা চেঞ্জ করার জন্য এই জন্য এই ভালনারেবিলিটিটার নাম হয়েছে ফাইল ইনক্লুশন ভালনারেবিলিটিস বিষয়টা ক্লিয়ার তাহলে কনসেপ্টের অ্যাড্রেসটা তুমি দেখো কোন জায়গা থেকে আসতেছে মূলত ডাটা ডিসক্লোজার ডাটা যেখানে লিক হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে মূলত কনসেপ্টটা এখানে ঢুকে গেল ফাইল ইনক্লুশন মানে কি টপিক ক্লিয়ার এখানে আরেকটা টপিক আছে সেটা হলো ডাইরেক্টরি ট্রাভার্সাল দেখো দুইটা টপিক একটা টপিক হচ্ছে ডাইরেক্টরি ট্রাভার্সাল আর একটা টপিক হচ্ছে ফাইল ইনক্লুশন বোথ আর নট সেম এটা মনে রাখতে হবে দুইটা একটু ডিফারেন্ট আছে বাট অলমোস্ট সেম এই জন্য আমরা একটু কনফিউজ হয়ে যাই এখন দুইটা কেন সেম না একবারে নর্মাল তোমার মানে নলেজ থেকে কি মনে হয় তুমি ভুল অ্যান্সার দাও আমাকে কোনো সমস্যা নেই ফাইল ইনক্লুশন আর একটু ডাইরেক্টরি ট্রাভার্সাল আমরা ডিফারেন্স একটু পরেই বলবো মানে আমি নর্মালি এখন যা বুঝি আমি এখনো বুঝাই নেই বাট তুমি এখন যা বুঝো সেই জায়গা থেকে বলো যে কেন এই দুইটা সেম না প্লিজ ঠিক আছে খুব সুন্দর এবং তার জন্য একটা ক্ল্যাপ দেই আমরা ক্ল্যাপ দেই তুমি বলো ওকে ঠিক আছে এটাও ঠিক আছে অনেকটাই ভুল না কিন্তু আমি চাচ্ছি যে তুমি কিছু জানো না তারপরে তুমি ভুল বলো বাট তুমি কোন একটা জিনিস অ্যাড্রেস করে বলো ফাইল ইনক্লুশন ডাইরেক্টরি ট্রাভার্সাল দেখি বলো তোমরা মনে হয় আগে থেকে আইডিয়া আছে যার কারণে তোমরা ধরতে পারছো ডিপলি বাকি তুমি একেবারেই জানো না সেই জায়গা থেকে বলো হ্যাঁ সেই জায়গা থেকে বলো মনে করো তুমি ধরো তুমি জানো না হ্যাঁ বলো yes yes right this is the main reason ফাইল ইনক্লুশনে ফাইলটাকে আমার ইনজেক্ট করা লাগতেছে আর ডাইরেক্টরি ট্রাভার্সাল আমি জাস্ট একটা থেকে একটা ট্রাভার্স করতেছি যার কারণে বোথ আর নট সেম কারণ কি ডাইরেক্টরি ট্রাভার্সালে ফাইলকে ইনজেক্ট করা যায় না আর ফাইল ইনক্লুশনে ফাইলকে ইনক্লুড করা যায় আরেকটা হচ্ছে ডাইরেক্টরি একটা হলো ফাইল আর ডাইরেক্টরি কি সেম জিনিস না ফাইল হচ্ছে সিঙ্গেল একটা ফাইল যেমন পিএনজি ফাইল পিডিএফ ফাইল রাইট আর ডাইরেক্টরি ফোল্ডার এখন এই জিনিসগুলোর সাথে আরো ভালো করে ক্লিয়ারলি বোঝার জন্য আমি দেখি তোমরা এই জিনিসটা জানো কিনা একটা হচ্ছে এই দুইটা লাইন শিখলে আজকে মোটামুটি ক্লাস আমরা বেস ক্লিয়ার করে ফেলতে পারবো একটাকে বলা হয় রিলেটিভ পাথ একটা হলো অ্যাবসলিউট পাথ
কারো আইডিয়া আছে এই দুইটা নিয়ে? ভুল বলবো, কোনো সমস্যা নেই। একটা হলো রিলেটিভ পাথ, একটা হলো অ্যাবসোলিউট পাথ। অ্যাবসোলিউট, রাইট। দেখো আমি একটা লিখলাম ইডিসি, তারপরে লিখলাম পাস ডাব্লিউডি, একটা লিখলাম ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ ইডিসি পাসওয়ার্ড। এই দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? একটু ভালো করে বুঝো, আমরা কিন্তু ব্যাখ্যা পড়ে যাব, আগে আমরা বেসটা ক্লিয়ার করব। এই দুইটার মধ্যে দেখা মনে হচ্ছে কিছু ভুল আছে অথবা কোনো ডিফারেন্স আছে, দেখে কি মনে হচ্ছে? নর্মাল নলেজে কি মনে হচ্ছে? ডিফারেন্স আছে, রাইট? বলো কি ডিফারেন্স আছে? আচ্ছা তুমি বড় বলো, তোমার অ্যান্সার কারেক্ট হয়ে যাচ্ছে, ভুল অ্যান্সার বলো। ভুল বলতে হবে, তাহলে শিখা যাবে। তুমি বলবা, তুমি এনিওয়ান অরে ছাড়া? হ্যাঁ তুমি বলো। হ্যাঁ এটাও হতে পারে। আর কেউ পিছন থেকে? এই দেখো, এই কথাটি আমাদের এটা চলে আসে, অ্যাকচুয়ালি রিলেটিভ পাথ, অ্যাকচুয়ালি অ্যাবসলিউট পাথ। অ্যাবসলিউট আমি যেই জায়গায় আছি এই জায়গায় ফিক্সড, যেমন এটা ফিক্সড, এটা হচ্ছে অ্যাবসলিউট পাথ, যেটা আমি থাকার কথা। আর একটা রিলেটিভ, একটা থেকে চেঞ্জ হয়ে আরেকটা যাচ্ছে, এই যে চেঞ্জ হচ্ছে, এটাকে আমরা বলি মূলত রিলেটিভ পাথ। আর যেটা ফিক্সড মানে এটাই ফাইল, কারণ আমরা জানি আমাদের নর্মাল ইডিসি ডাইরেক্টরি ফাইল তো এটা না, কিন্তু এটাতে আমি কি হচ্ছে, একটা থেকে চেঞ্জ করে আরেকটা যাচ্ছি না, ডট ডট স্ল্যাশ মানে এক ঘর পিছে, তাই না? আবার একটা আবার একটা, এই যে একটা করে একটা চেঞ্জ হচ্ছে, এটাকে আমরা মূলত বলি রিলেটিভ পাথ, যেটা চেঞ্জেবল। আর এটা ফিক্সড, এটাকে আমরা বলতেছি অ্যাবসলিউট পাথ। এই দুইটার আইডিয়া খুবই ভালোভাবে না জানলে আমরা ফাইল ইনক্লুশন বুঝবো না, যেটাকে এলএফআই অথবা আরএফআই বলে। এই দুইটা কি বুঝছি আমরা? ডাউট কারো এখানে? কনফিউশন আছে? এটা দিয়ে কি হয়, এটা কি বোঝা যায়? ডট ডট স্ল্যাশ এর মানে কি বোঝা যায়? হ্যাঁ আচ্ছা, নর্মালি পিডব্লিউডি কমান্ডের তো মিনিং বুঝি আমরা, প্রেজেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি। তো কোনো কারণে দেখি যে বুঝছো, কে বুঝছো বলছে? তুমি বুঝছো না? ভালো। মনে করো তোমার হচ্ছে প্রেজেন্ট ডাইরেক্টরি হচ্ছে এটা, হোম কালি। তারপরে মনে করো ফ্ল্যাগ ডট টিএক্সটি, নর্মালি সিটিএফ এ ফ্ল্যাগ ডট টিএক্সটি থাকবে, ঠিক আছে? এটা হলো তোমার প্রেজেন্ট ডাইরেক্টরি। মানে এর মধ্যে ফাইল কোনটা? এটা, তাই তো? এটা তো ফাইল, ভালো কথা, এটা ফাইল। এখন আমি বলতেছি যে, মনে করো আমার কোশ্চেনটা বুঝো, আমি বলতেছি তুমি হচ্ছে ইন্ডেক্স ডট এসটিএমএল ডাটা রিড করবা, যেটার লোকেশন হচ্ছে বার ডাব্লু ডাব্লু এসটিএমএল। এখন এই লোকেশন থেকে তুমি এটা কিভাবে রিড করবা? তাহলে কোশ্চেনটা আমি আবার রিকেপ করতে হবে। কোশ্চেন একটা প্লেলোডে রিড করতে হবে, তুমি বারবার চেঞ্জ করে যেতে পারবে না। মেকে ওয়ান সিঙ্গেল প্লেলোড, যেটা হচ্ছে মূলত এটা রিড করবে। আমি আবার রিকেপ করি। আচ্ছা এটা আমি বাদ দিয়ে দিই, মনে করো আমি এই লোকেশনে আছি, হোম Kali is my present working directory. Now I have to read this file index.html, but এই ফাইলটা আছে কোথায়? এই লোকেশনে, bar www.html. Now the question is a single payload যেটা দিয়ে আমরা এই ফাইলটা রিড করতে পারবো, সেই সিঙ্গেল প্লেলোডটা কি হবে? আচ্ছা একটা কাজ করি, সবার কাছে খাতা আছে? খাতায় সবাই লিখি এটা, আমি তারপরে দেখি কে কি লিখতেছে, কারণ একজনে অ্যান্সার কারেক্ট দিয়ে ফেললে সবাই জেনে যাচ্ছে, বাট তার ভিতরের ভুল অ্যান্সারটা আমি জানতে পারতেছি না, যার কারণে ডাউট সলভ করা যাচ্ছে না।
এই লোকেশনে index.html আছে, এই লোকেশন। আপনি আছেন home.kali-তে, আর এই ফাইলটা আছে এটাতে। সো সিঙ্গেল পেলোডটা কি হবে? রিড করতে হবে। মনে করে ওখানে এলএফআই আছে, ক্যাট কমান্ড না, নরমালি এলএফআই আছে, সেক্ষেত্রে রিড করতে হবে। আমি হচ্ছে তোমাদের ল্যাবটা সাজাই ফেলি। আচ্ছা, কার কার হয়ে গেছে? গুড। যার যার হয়ে গেছে উল্টায় রাখো, আমি আসতেছি। ওকে, সবার থাকুক। আর পাশাপাশি এখানে একটা আইপি অ্যাড্রেস আছে, একটু পরে আমি এই টপিকটা বোঝানোর পরে এই আইপি অ্যাড্রেসে সবাই সেলফ ট্রাই করবা। তো আমরা একটু টপিকে যাচ্ছি। নর্মালি আমরা একটু রিক্যাপ করি তাহলে। মূলত আজকের টপিকটা ফাইল ইনক্লুশন। তাহলে আমরা প্রথম থেকে বুঝলাম ফাইল ইনক্লুশন মানে মূলত ফাইল থেকে যদি আমরা সেন্সিটিভ ডাটা কোনো কিছু ইনজেক্ট করে রিড করতে পারি অথবা পিআই ডাটা রিড করতে পারি, তখন সেটাকে আমরা ফাইল ইনক্লুশন বলি। তাহলে এটা ফাইল হবে, রাইট? তো বিভিন্ন টাইপের ফাইল আছে। এই ক্ষেত্রে আমাদের একটা বেসিক নলেজ থাকা লাগে যে কোনগুলো সেন্সিটিভ ডাটা। যেমন লিনাক্স এর ক্ষেত্রে কমনলি সেন্সিটিভ ডাটা আমরা রিড করি ইডিসি পাসওয়ার্ড, ইডিসি শ্যাডো, রাইট? ইডিসি পাসওয়ার্ডে কি থাকে? নর্মালি ইউজারের কি কি ইউজার গ্রুপ আইডি এগুলো থাকে। আর শ্যাডোতে পাসওয়ার্ডটা থাকে প্লেন টেক্সট আকারে না, সেটা থাকে সাইফার আকারে, তাই তো? এগুলো যদি রিড করা যায় তাহলে নর্মালি সেন্সিটিভ ডাটা হয়, সেই হিসেবে এটা একটা ভালনারেবিলিটিস। ইন দ্য মিন টাইম অন্যান্য কোনো সেন্সিটিভ ডাটাও যদি রিড করা যায় তাহলে ভালনারেবিলিটি হবে। সবসময় যে ইডিসি পাসওয়ার্ডে রিড করতে হবে সেটা কিন্তু না। সিটিএফ এর ক্ষেত্রে তো ইডিসি পাসওয়ার্ড থাকবে না, সিটিএফ এর ক্ষেত্রে থাকবে flag.txt, রাইট? টিএক্সটি ফাইল থাকবে না, তখন তোমাকে টিএক্সটি ফাইল রিড করতে হবে। তো এখন আমরা এলএফআইটা শিখবো। এলএফআই শেখার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হলো ডিটেকশনটা কিভাবে করা যায়, ঠিক আছে? তো আমরা একটু স্লাইডে যাব, এর আগে আমরা একটু মানে ডিটেকশনটা বুঝি। এলএফআই আমি ডিটেক্ট কিভাবে করব? এলএফআই ডিটেক্ট করার জন্য নরমালি দেখা যাচ্ছে নাকি আরো বড় করতে হবে? ওকে, একটু মাঝখানে এনে দিই, মনে করো তোমাদের সুবিধার্থে। ডিটেকশন করব আমরা, কারণ একটা ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটে কোন জায়গায় কোন ভালনারেবিলিটি আছে এটা ডিটেক্ট করা ইম্পর্টেন্ট, রাইট? তো ডিটেকশনটা কিভাবে করব? তো নরমালি তোমরা তোমরা কি করতে মনে করে এখন যা জানো তার উপর ভিত্তি করে। যেমন গত ক্লাসে আমরা বলছিলাম যে ফাইল কোথায় আপলোড করা যায় সেটা দেখতে হবে, রাইট? রিকগনাইসেন্স। তাহলে এলএফআই কোথায় আছে সেটা কিভাবে বুঝবা? এক নাম্বার, কোন জায়গাতে ফাইল কল হচ্ছে। যেমন নরমালি একটা ইউআরএল দিয়ে বলে flag.txt অথবা সামথিং, কোন জায়গায় ফাইলকে কল করা হচ্ছে, এরকম কোন লোকেশন যদি তোমার থাকে সেখানে এলএফআই হতে পারে। দ্যাট মিন্স এক নাম্বার ডিটেকশন কি হচ্ছে? ফাইল ইউআরএল, অথবা যেটাকে সরাসরি আমরা বলতে পারি কলিং দ্য ফাইল, ফাইলকে কল করা হচ্ছে। দুই নাম্বার, কোন জায়গায় যদি পিএসপি ইনক্লুড থাকে নরমালি,
এটা ল্যাঙ্গুয়েজের জন্য সেই জায়গায় থাকতে পারে, কারণ হচ্ছে অনেক সময় পিএইচপি মূলত ল্যাঙ্গুয়েজ নামে একটা ফ্রেমওয়ার্ক অথবা লাইব্রেরিকে কল করে, সেই জায়গাতে মূলত এই ইস্যু থাকতে পারে। 3 নাম্বার, নরমালি কোন জায়গায় থাকতে পারে? এক্সটেনশন যদি কোথাও থাকে, এক্সটেনশন এক্সটেনশন এটার স্পেলিংটা কি হবে? এটা আমরা বলে নিচ্ছি, পোস্ট মেথড বডি। ওকে, এই 4টা জিনিস নরমালি থাকলে আমরা ডিটেক্ট করতে পারবো। 4টা জিনিসের আমরা এক্সাম্পল ভালো করে বুঝার ট্রাই করি, তাহলে আমরা মূলত এলএফআইটা ভালো করে ক্লিয়ার হতে পারবো। আচ্ছা, প্রথমটা হচ্ছে কলিং দ্য ফাইল। কল বলতে তো আমরা বুঝি আমরা একটা কোনো একটা সিস্টেমে একটা ফাইল আছে, সেটাকে আমি কল করতেছি, তাই না? তো সেটা কিভাবে হতে পারে? এক্সাম্পল আমি দিই এখানে, যেমন মনে করো তোমার ইউআরএল মনে করো এর একটা ইউআরএল ছিল, সাপোজ এটাকে ছোট হাতের অক্ষরের একটা ধরে নাও, যেহেতু এখানে অটোমেটিক বড় হয়ে যাচ্ছে। এরপরে মনে করো ডাটা, এরপরে মনে করো আইডি অথবা ফাইল নেম ইকুয়াল টু। খেয়াল করো এখানে যে এতটুকু জিনিস আছে, এর মধ্যে একটা ফাইলের নাম এখানে ভ্যালু হিসাবে দেওয়া হচ্ছে। নরমালি তোমরা কি পড়ো না, অ্যাট্রিবিউট? অ্যাট্রিবিউটে কি থাকে? ভ্যালু, এটাকে নেম। তো এটা হচ্ছে নেম, এটা এই নেমের মধ্যে আমি ভ্যালু দিলাম ফ্ল্যাগ ডট টিএক্সটি। এটা দেওয়ার মানে কি? যে আমাকে এই ফাইলটাকে তুমি দাও, তাই তো? তো এরকম যদি কোনো ইউআরএল এ দেখা যায়, নরমালি মনে করো ফ্ল্যাগ ডট টিএক্সটি দা পাবলিক ফাইল, কিন্তু তোমার টার্গেট থাকবে কোন ফাইল রিড করা? হিডেন ফাইল অথবা সেন্সিটিভ ফাইল। ফ্ল্যাগ ডট টিএক্সটি নরমালি থাকবে না। যদি সিটিএফ এ নরমালি দেখা যাবে যে কোন একটা ইউআরএল এ এরকম আছে, নরমালি এই জায়গাতে মনে করো বললো ডিএনএস। তো এই যে ডিএনএস ফাইলটা আছে, তাহলে তুমি বডিতে একটা ইনফরমেশন দেখতে পারবা। এই ইনফরমেশনটা দেখবা যেটা ডিএনএস এর মধ্যে আছে, কিন্তু ওই ডিএনএস এর ফাইলে যে ডাটাগুলো আছে ওইটা হলো পাবলিক ডাটা। পাবলিক ডাটা বলতে মনে করো বলা আছে bragg.com অথবা ফয়সাল.com। তাহলে কি এটা ভালনারেটিস? না, কারণ পাবলিক ডাটা তো থাকতেই পারে। কখন ভালনারেটিস হবে? যদি তুমি এখান থেকে পিআই ডাটা অথবা সেন্সিটিভ ডাটা ডিসক্লোজ করতে পারো। তাহলে তোমার টার্গেট কি থাকবে? যদি কোনো ইউআরএল এরকম থাকে, তুমি এই জায়গাতে ওই যে সেন্সিটিভ ফাইল যে সমস্ত ফাইলে থাকে, যেমন ইডিসি পাসওয়ার্ড বসাবা, বসালে যদি ওই ফাইল দেখা যায়, তাহলে এটা একটা ভালনারেটিস। সেটাকে তুমি বলতে পারো এলএফআই অথবা ফাইল ইনক্লুশন। কেন এলএফআই ওইদিকে আমরা পরে যাব, আগে আমরা বলতে পারি এটা একটা ভালনারেটিস। এটা তো ক্লিয়ার? নরমালি যদি এরকম থাকে, ওই জায়গাতে তোমার ফাইল ইনক্লুশন হতে পারে। এটা আমরা ক্যাটাগরিজে চাচ্ছি না, এখনো ক্যাটাগরিজে পরে যাব। আর নরমালি যদি পিএসপি ইনক্লুড ল্যাঙ্গুয়েজ কোথায় দেখো যে বাংলা থেকে ইংলিশে নিচ্ছে, ইংলিশ থেকে মনে করো চায়নাতে নিচ্ছে, সেই জায়গাতেও এরকম ফাইল ইনক্লুশন থাকতে পারে, কারণ ওখান থেকে একটা লাইব্রেরি কল হয়। গেট মেথড দিয়ে নরমালি যে এখানে দেখতে পাচ্ছ, এটা কিন্তু গেট মেথড। আর একটা হলো পোস্ট মেথড, যেখানে বডি দিয়ে ডাটা যায়। তো সেই জায়গাতে যদি ফাইলকে এক্সটেনশন দিয়ে দেয়, যেমন মনে করো পিডিএফ ফাইল লেখা আছে এখানে, এক্সাম্পল হিসেবে এই সেম জিনিসটাই এখানে আমি একটা রিয়েল লাইফের আইডিয়া দিচ্ছি, তাহলে বোঝা যাবে। নরমালি স্টেটমেন্ট স্টেটমেন্ট
খেয়াল করো, এখানে আমি একটা এক্সাম্পল দিলাম, মনে করে এটা একটা ব্যাংক। তো আমি একটা দিলাম, মনে করো আবল তাবল ব্যাংক, বাবলু ব্যাংক। তো এই ইউআরএলটা খেয়াল করো, ইউআরএলটার মিনিং কি বলতেছে। এটা একটা দিল, নর্মালি আমরা ব্যাংক থেকে স্টেটমেন্ট ডাউনলোড করি, স্টেটমেন্টটা কোন ফাইলে থাকে, নর্মালি পিডিএফ আকারে থাকে। ফাইলের এক্সটেনশন কোন আকারে থাকে, টিএক্সটি না পিডিএফ? পিডিএফ। এখন খেয়াল করো, তোমার এক্সটেনশন বললো স্টেটমেন্ট ট্রানজাকশন ডট পিডিএফ। এখন স্টেটমেন্ট তোমারটা তুমি দেখতেই পারো, কোনো সমস্যা নাই, সমস্যা আছে নাই। কিন্তু তুমি একজন হ্যাকার মানুষ, তুমি চিন্তা করলা স্টেটমেন্টের জায়গায় আমি অন্য একটা ফাইলের নাম দেই, যদি ওই ফাইলের নামটা দিলে ওই ফাইলটা দেখা যায়, তাহলে এটা একটা কি হয়ে যাবে, বানানো। তাহলে কমনলি বোঝা যাচ্ছে যে ফাইল ইনক্লুশন হচ্ছে নর্মালি কোনো জায়গাতে ফাইলকে যদি কল করা হয়, সেটা বডিতে হোক, যেমন এটা কিন্তু নর্মালি বডিতে হবে পোস্ট মেথডে, গেটে ইউআরএল এ হোক অথবা ল্যাঙ্গুয়েজে হোক, তখন সেই জায়গাতে আমরা ফাইল ইনক্লুশন ট্রাই করতে হয়। ডিটেকশন নিয়ে কারো কোনো ডাউট আছে? নাই। এখন সেম, কিন্তু এটা হচ্ছে বুঝার জন্য এক্সটেনশন, আরেকটা হচ্ছে নর্মালি টিএক্সটি, দুইটা সেম, বাট আমি একটু ভেঙে ভেঙে বলতেছি যেন ক্লিয়ার হওয়া যায়। 1 নাম্বার আর 3 নাম্বার একই জিনিস। আর ইয়েস ইয়েস। এখন আরেকটা হচ্ছে কমপ্লেক্স ভাবে বোঝা, সেটা হলো কোনো জায়গায় যদি ইনপুট দেওয়া যায়, মানে কোনো জায়গায় আমরা ডাটা দিচ্ছি, সেই ডাটাতে যদি আমার মেমোরিতে স্টোর না হয়ে আমাকে ডাটাটা পাঠিয়ে দেয়, সেই জায়গাতে এরকম হতে পারে, বাট এটা খুবই কমপ্লেক্স, খুবই মানে কম থাকে, রেয়ার। কিন্তু নর্মালি ফাইলের ভালনারেবিলিটিস গুলো এই ধরনের সিনারিওতে দেখা যায়। কিন্তু অনেক সময় যদি এরকম হয় কোনো জায়গায় ফাইল স্টোর করা হচ্ছে, সেই জায়গাতে হতে পারে, আর বেজ অন দ্য সিনারিও আপাতত আমরা এতটুকু আইডিয়া নিতে পারি। আচ্ছা, ডিটেকশন বুঝলাম, এখন আমরা বুঝবো প্লেলোড। আচ্ছা, প্লেলোড বলতে কে কি বুঝি আমরা? হ্যাঁ বলো, তুমি মানে যেহেতু জানো অরিজিনালটাই ভালো। ওকে, হ্যাকিং এর ভাষায় প্লেলোড বলতে কি বুঝো, অথবা সিকিউরিটির ভাষায়? পে লোড, দুইটা ওয়ার্ড মিলে একটা ওয়ার্ড, পে লোড। লোড এটা বলতে কি বুঝো, পে লোড? হতে পারে, হতে পারে, হ্যাঁ, কন্টেন্ট হতে পারে। তো নর্মালি হ্যাকিং এর ভাষায় পে লোডটা একটু ডেঞ্জারাস জিনিস, যেটা দিয়ে অবশ্যই তোমার বেনিফিট হতে হবে। এখন অনেক সময় বেনিফিট হবা, অনেক সময় হবা না, সেটা হলো ভিন্ন বিষয়। যদি ভালনারেবিলিটি থাকে বেনিফিট হবা, ভালনারেবিলিটি না থাকলে বেনিফিট হবে না। পেলোড বলতে নর্মালি হ্যাকিং এর ভাষায় বোঝায় পিস অফ কোড অথবা লাইন, যেটা দিয়ে তুমি বেনিফিট নিতে পারছো, যেটা এক কথায় ভালনারেবিলিটি ফাইন্ড আউট করতে তোমাকে হেল্প করছে। যেমন তোমার এক্সএসএস যদি পড়ে থাকো, অথবা এসকিউএল ইনজেকশন যদি পড়ে থাকো, অর 1 = 1, এটা একটা প্লেলোড, তাই না? আবার ওই দিন যে পিএসপির কোড করছিলা, একটা শেল কোড দিছিলা, ওইটাও কিন্তু একটা প্লেলোড। তাহলে বুঝে গেল প্লেলোড মানে আমরা বুঝলাম। তো এলএফআই এর ক্ষেত্রে প্লেলোড গুলো নরমালি কেমন হয়, যদি মনে করো আমরা একেবারে আইডিয়া না জানি, আমরা জাস্ট ফাইল ইনক্লুশনের কথাই বলি। ফাইল ইনক্লুশন নরমালি যত ধরনের প্লেলোড আছে রিড করার জন্য তোমরা যেখানে যেতে পারো, প্লেলোড অল থিংস নামে একটা ডাইরেক্টরি আছে, এটা এই ডাইরেক্টরিটা কমনলি ইউজ করা হয়। এখানে গেলে যে কোনো ভালনারেবিলিটিস এর তুমি প্লেলোড পাবা, এবং ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম পেন টেস্টার, সিকিউরিটি এক্সপার্টরা এটাই ফলো করে, এবং রেগুলারলি এটা আপডেট হয়। এখন আমরা কোন ভালনারেবিলিটি নিয়ে শিখতেছি? ফাইল ইনক্লুশন, এটা হচ্ছে প্লেলোড অল থিংস। তাহলে এখানে খেয়াল করে দেখো ফাইল ইনক্লুশন নামে কোন ডাইরেক্টরিটা আছে, এটা রাইট, এটা লাস্ট মান্থেও আপডেট করছে।
এটাতে ক্লিক করলে দেখবা এখানে অনেকগুলো ফাইলের পেলোড সিস্টেম বলা আছে। মূলত এই পেলোড গুলো এক্সিকিউট করেই বিভিন্ন ধরনের ফাইল ইনক্লুশন বানাতে হয়। একেবারে কমনলি যেটা ইউজ হয় সেটা হচ্ছে এটা। এখন কমনলি এটা হয়েছে, এটা কি অ্যাবসোলিউট পাথ না রিলেটিভ পাথ? সবকিছু বলবা নামাজের ছুটি। আমি আমি একটু এটা শেষ করে একটা ব্রেক দিব। কত মিনিটের ব্রেক দেওয়া হয়? আমি 10 মিনিট পরে দিব, সমস্যা নেই। আচ্ছা, এটা কি রিলেটিভ পাথ না অ্যাবসোলিউট পাথ? ওকে, তো এখন এটার মানে আমরা বুঝি তো, নাকি আমার ব্যাখ্যা দিতে হবে? ডট ডট স্ল্যাশ দিয়ে কি হয়? হ্যাঁ, আচ্ছা, আমি একটু ব্যাখ্যা দিয়ে দিই। হ্যাঁ, এটা ব্যাখ্যা দিয়ে আমরা হচ্ছে নামাজের ব্রেক দিব। সাথে কেউ যদি ওকে, আচ্ছা, নরমালি টার্মিনাল দেখা যাচ্ছে এখানে। দেখো, আমি যদি PWD দেই তাহলে কি দেখায়? হোম ডাইরেক্টরি। আমি কোন জায়গায় আছি? ওয়ার্কিং ডাইরেক্টরি, তাই তো? এখন খেয়াল করো, আমার ওয়ার্কিং ডাইরেক্টরি হচ্ছে আমি কালিতে আছি, তাই তো? ls কমান্ড দিলে নরমালি আমার কি কি ডাইরেক্টরি ফাইল আছে এগুলো সব দেখা যাচ্ছে। তো মনে করো আমি এখন ডাউনলোডসে যেতে যাচ্ছি, তাহলে নরমালি আমি কি কমান্ড দেই? cd দিয়ে ডাউনলোড, তাই না? এটাই তো দেই না, সরি, এখানে ডকুমেন্ট হয়ে গেছে। আচ্ছা, এটার মানে হচ্ছে চেঞ্জ ডাইরেক্টরি, আমি এখান থেকে ওই ডাইরেক্টরিতে যাচ্ছি, তাই তো? এখন এটাকে নরমালি বলা হয় ফরওয়ার্ড, আমি সামনে যাচ্ছি। কিন্তু যদি আমি পিছনে যেতে চাই তখনই আমরা মূলত ডট ডট স্ল্যাশটা দিয়ে থাকি। একটা সিঙ্গেল ডট স্ল্যাশ মানে হচ্ছে দুইটা ডট দিয়ে একটা স্ল্যাশ মানে হচ্ছে একটা ডাইরেক্টরি পিছনে যাওয়া, এটা হলো ব্যাকওয়ার্ড। তুমি এজ এ হিউম্যান সামনে আইছো, যতটা কাজ দিয়ে সামনে গেছো, তুমি যদি সেম ওই জায়গায় যেতে চাও কতটা দিতে হবে? ততটাই দিতে হবে। তো নর্মালি ধরে নিবা ডট ডট স্ল্যাশ, দুইটা ডট মানে একটা। এখন তুমি এখন তাহলে কোন জায়গায় আছো? ডাউনলোডে আছো, তাই তো? আসো না? এখন তুমি আগের ডে যেতে চাচ্ছ, তাহলে তুমি খেয়াল করো এখন কোথায় আছো? আমি প্রেজেন্ট দেখলাম ডাউনলোডসে, কিন্তু আমি আগেরটায় যেতে চাচ্ছি, একটু রিভার্স করতে চাচ্ছি। জাস্ট ডট ডট স্ল্যাশ, যদি আমি হিট এন্টার দেই, এখন যদি আমি দেখো PWD লিখি, কোথায় আছি? কালিতে। এক ঘর পিছনে চলে গেলাম, তাহলে ডট ডট স্ল্যাশ মানে হলো এক ঘর পিছনে যাওয়া। এখন মনে করো আমি 3 ঘর পিছনে যেতে চাচ্ছি, তাহলে কয়টা দিতে হবে? 3টা। তাহলে দেখো আমি 3 ঘর পিছনে গেলে নর্মালি যেটা পাবো এটাকে বলা হয় রুট ডাইরেক্টরি, তাই তো? আমি যদি এখন আবার ডাউনলোডে যাই, তাহলে এখন আমি ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ কয়টা দিলাম? 3টা। তাহলে কয় ডাইরেক্টরি পিছনে যাব? 3টা ডাইরেক্টরি পিছনে যাওয়া মানে আমি কোথায় যাব? রুট ডাইরেক্টরি, যেখানে একটা এইভাবে ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়া আছে। ক্লিক করলাম, দেখো এই যে একটা আছে। এখন PWD দিলে এখানে এই যে একটা দেখা যাচ্ছে। ক্লিয়ার কনসেপ্ট? এখন যেটা বুঝতে হবে অ্যাবসলিউট আর রিলেটিভ পাথ। এই যে আমি পিছনে আসলাম, আমি কিন্তু জানি না এটা কি, তখন এটাকে বলা হচ্ছে রিলেটিভ পাথ, যে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি। আরেকটা আমি জানি কারেক্ট এইটাই ডাটা, এবং ওই ওই ফাইলের একুরেট ভ্যালুটা ওইটাই, ওইটাকে আমরা বলতেছি অ্যাবসলিউট ভ্যালু। যেমন আমি যদি দেই ক্যাট দিয়ে ইডিসি পাসওয়ার্ড, এখন এটা বলো এটা কি অ্যাবসলিউট পাথ রিড করতেছি না রিলেটিভ পাথ? না না না, ক্লিয়ারলি অ্যান্সার দিতে হবে। এটা কি আমি অ্যাবসলিউট পাথ রিড করতেছি না রিলেটিভ পাথ? হ্যাঁ, একুরেটলি রুট থেকে আমি ডাটা রিড করতেছি, কারণ ওই লোকেশনের ডাটা একবারে ফুল ভ্যালু দিছি আমি। ইডিসি এরপরে পাসওয়ার্ড, আমি তো ইডিসি তে গিয়ে দেই নাই, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? অ্যাবসলিউট। যেমন আমি এখন রিড করলে এই যে ডাটা রিড করতে পারছি, যেহেতু এটা সেন্সিটিভ ডাটা, যদি কোনো
ওয়েব অ্যাপ্লিকেশন এরকম ডাটা রিড করা যায় তাহলে এটা একটা ভালনারাবিলিটিস। কিন্তু এমন যদি হয়, যেমন মনে করো আমি একটা কথা বলতেছিলাম যে আমরা নর্মালি এই যে var, তারপরে ww, তারপরে html, এই জায়গাতে ডাটা আছে, আমি এই জায়গায় লোকেশনটা কোথায় আমি জানি না। এই যে আমি এখন একটা কোশ্চেন থাকবে যে অ্যাবসলিউট পাথ আর রিলেটিভ পাথ কখন ইউজ করে থাকে। রিলেটিভ পাথ ইউজ করে থাকে যখন আমি একটা ফাইলের অ্যাকচুয়ালি ডাইরেক্টরি কোথায় জানি না, তখনই আমি রিলেটিভ পাথ ইউজ করে থাকি, কারণ হচ্ছে আমাকে ওই ডাটাটা বের করতে হবে। যেমন আমি বলতেছি যে flag.txt কোন জায়গায় আছে আমি জানি না, তখন আমাকে রিলেটিভ পাথ ইউজ করতে হবে, ডট ডট স্ল্যাশ দিয়ে দিয়ে আমরা যাই। ঠিক আছে, দেখো আমি এই যে ডাইরেক্টরি এটাতে গেলাম, নরমালি এটাতে এরর আসবে না আসবে না? হ্যাঁ, আরেকটা হচ্ছে এই যে রুট ডাইরেক্টরিতে কিন্তু আমি এখানে স্ল্যাশ দেই নাই, কিন্তু আমি রুট ডাইরেক্টরিতে আছি, যার কারণে এটাতে এরর আসবে না। এখন খেয়াল করো, নর্মালি যে কোনো ওয়েবসাইট রিলেটেড ইনফরমেশন যদি এটা অ্যাপাচি সার্ভার হয়, নর্মালি এই লোকেশনে থাকবে। এটা একটু মনে রাখতে হবে ডিফল্ট ফাইল কোন জায়গায় থাকে। তো এখন আমি এই জায়গা থেকে এই ডাটা রিড করতেছি, কোনো সমস্যা নাই, আমি এই লোকেশন থেকে রিড করতেছি। বাট আমি যদি হোম কালি, এই যে এখন আমি সরি পিডব্লিউডি, এখন আমি আছি হোম কালি, এখন আমি index.html যদি রিড করতে চাই, এক্স্যাক্টলি আমাকে হয় অ্যাবসলিউট পাথ বলে রিড করতে হবে অথবা রিলেটিভ পাথ বলে আমাকে রিড করতে হবে। তো নর্মালি সিটিএফ এ তো থাকবে না flag.txt, আপনাকে কি একেবারে রিয়েল দিয়ে দিবে? তখন আপনাকে মূলত অ্যাবসলিউট পাথ বাদ দিয়ে রিলেটিভ পাথ থেকে যেতে হবে। ইন দ্য মিন টাইম একটা সার্ভারের সেন্সিটিভ ডাটা এটা কি পাবলিকলি অ্যাভেলেবল থাকবে? থাকবে না। তাহলে আপনাকে গেস করতে হবে, ইন দ্য মিন টাইম ট্রায়াল আর এরর দিয়ে ফাইন্ড আউট করতে হবে যে কোন জায়গাতে আমি হচ্ছে সেন্সিটিভ ডাটাগুলো পাবো। এই জন্য আমরা মূলত একটা একটা করে ডট ডট স্ল্যাশ দেই। আর ওয়েবসাইট যখন বানানো হয় ডিফল্ট থাকবে HTML এ। এখন এমনও হতে পারে HTML এর পরে আরেকটা ফোল্ডার থাকতে পারে, সেই ফোল্ডারের ভিতরে গিয়ে ফাইল রাখতে পারে, হতে পারে না? যেমন আমরা আজকে যেটা ট্রাই করব সেটা সেম কাহিনী, যে ফোল্ডার থাকবে, ফোল্ডারের পরে গিয়ে মূলত ফাইল থাকবে। আচ্ছা, আমরা একটু প্রথমে দেখি, সবাই শিখি, তারপরে নিজে নিজে ট্রাই করব। আচ্ছা, প্রথমে খেয়াল করি, আমরা বলতেছিলাম যে একবারে ফার্স্ট কাম ফার্স্ট ফাইন্ড আউট দ্য ভালনারেবিলিটি। এটার জন্য আমাদের প্রথমে যেটা লাগে সেটাকে আমরা বলি রিকনেসেন্স অর ইনফরমেশন গ্যাদারিং। তো হোয়াট ডু ইউ মিন বাই রিকনেসেন্স? রিকনেসেন্স মানে হচ্ছে একটা টার্গেট সম্পর্কে যত বেশি ইনফরমেশন গ্যাদার করা যায়, এটাকে আমরা রিকনেসেন্স বলি। এরপরে নর্মালি রিকনেসেন্স এর পরে যেটা কাজ করে সেটাকে বলে ওয়েপেনাইজেশন, মানে আমার একটা প্লেলোড বানানো যেটা দিয়ে আমি বেনিফিট নিব। তারপরে সাইবার কিল চেন অনুসারে আসবে ডেলিভারি, তারপরে এক্সপোর্ট, এগুলোতে আমরা যাব না, কিন্তু প্রথম টার্গেট আমাকে কি রিকন করা। তো আমাদের ডিটেকশন মেথডে আমরা কিন্তু বলেছিলাম যে এরকম যদি হয় লাস্টে যদি ফাইল নেম থাকে, তাহলে ওই জায়গাতে কোন ধরনের ভালনারেবিলিটি হতে পারে? ফাইল ইনক্রিপশন। সবার লাস্টেরটা যেটা, প্রথমটা কিন্তু না, কারণ এখানে তো ফাইল নেম থাকবেই, কিন্তু লাস্টে যেটা এই যে dns.txt, আপনার এখানে দেখবেন en.php লেখা আছে, লাস্টে php, তাহলে এই জায়গাটুকু হচ্ছে মূলত ডিটেকশন। আর এই জায়গাতে যেটা বসাবেন সেটা হচ্ছে মূলত প্লেলোড। তাহলে আমরা খেয়াল করেন মূলত আপনারা একটা ডাইরেক্টলি শর্ট করে ডাইরেক্টলি চলে গেছেন পিএইচপি তে, বাট রিকনেসেন্স কিন্তু একটা বিগ প্রসেস, এখানে অনেক কিছু করতে হয়। যেমন প্রথমে এক্সটেনশন দেখতে হয়, যে মানে যে এখান থেকে দেখতে হয় ব্যাকগ্রাউন্ডে কোন ধরনের ল্যাঙ্গুয়েজ চলতেছে। খেয়াল করেন ব্যাকগ্রাউন্ডে চলতেছে পিএইচপি, ব্যাকগ্রাউন্ডের অপারেটিং সিস্টেম কি উইন্ডোজ না লিনাক্স, এগুলো তো শিখতে হবে, এগুলো রিকন করতে হবে। শুধু ডিটেকশন করলে কিন্তু হবে না। যেমন আপনি ইডিসি পাসওয়ার্ড কেন দিচ্ছেন? এটা তো লিনাক্সের, যদি ব্যাকগ্রাউন্ডে উইন্ডোজ হয় তাহলে কি ইডিসি পাসওয়ার্ড কাজ করবে? করবে না, কারণ ওটা তো উইন্ডোজের না।
উইন্ডোজ হলে উইন্ডোজেরটা দিতে হবে। তাহলে খেয়াল করেন, আগে আপনাকে রিকন করতে হবে। রিকন করার জন্য একটা বেসিক এক্সটেনশন আছে, সেটা হলো ওয়াইপালাইজার। এটা দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড জানতে পারি যে কোন ধরনের ইয়ে আছে। আমি আপনাদের ক্লাবকে বলবো অথবা বোর্ডকে, যারা এক্সিকিউটিভ আছে, রিকনেসেন্সের আলাদা একটা ক্লাস নেওয়ার জন্য, এবং সেটা অনলাইনে হলে বেস্ট হয়, তাহলে প্রপারলি দেখানো যায়। আচ্ছা, আমরা দেখে নোট করি আগে। প্রথম নোট, আমরা যদি ব্যাকগ্রাউন্ড দেখি, আমাদের প্রথম কাজ হচ্ছে এই এক্সটেনশন দিয়ে ব্যাকগ্রাউন্ড চেক দেওয়া। এক্সটেনশনটার নাম হচ্ছে ওয়াইপালাইজার। এটাতে টেকনোলজি আমরা দেখতে পাই। তাহলে খেয়াল করেন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি তাহলে এখানে? পিএইচপি। অপারেটিং সিস্টেম উইন্ডোজ না লিনাক্স? লিনাক্স। এখানে আছে কি? উবুন্টু। ওয়েব সার্ভার অ্যাপাচি। ওকে, তিনটা ইনফরমেশন। নরমালি রিকন করার সময় যেটা করতে হয়, ইনফরমেশন গুলো সেভ করে রাখতে হয়। তো আমরা রিকন করলাম, সেভ করে এখানে রেখে দিলাম। আমাদের রিকন প্রসেস লিনাক্স হলো, পিএইচপি হলো, আর অ্যাপাচি সার্ভার। এখন ডিটেকশন। ডিটেকশন করে নরমালি কিভাবে? ডিটেকশনের মেইন প্রসেস, প্রথমে কি কি এখানে মডিউল আছে খেয়াল করে দেখেন। এখানে একটা মডিউল আছে, নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আরো কি আছে এগুলো দেওয়া। তো আমরা এটাতে ক্লিক করে ইংলিশে যদি ক্লিক করি, তাহলে এই এখানে খেয়াল করেন যে একটা ফাইলের নাম দেওয়া আছে en.php। যদি আমরা দেখি যে কোথাও এরকম ফাইলের নাম রিড করা যাচ্ছে, তাহলে সেখানে আমরা ফাইল ইনক্লুশন ট্রাই করতে পারি। এতটুকু ক্লিয়ার? বাট রিকনে কিন্তু আরো প্রসেস আছে, যেমন রাইট ক্লিক করে সোর্স কোড দেখা। আবার বলি, রাইট ক্লিক, তারপরে ভিউ পেজ সোর্স। এখান থেকেও রিকন করতে হয়। এইভাবেও দেখতে হয় যে এখানে কি কি ডাটা আছে, ব্যাকগ্রাউন্ডে কি চলতেছে। ঠিক আছে, এই রিকনের আলাদা একটা ক্লাস নেওয়া দরকার, বাট আপাতত আমরা এই জায়গাতে থাকি। তো আমরা বলেছিলাম যে en.php এটা হচ্ছে ডিটেকশন। তো এই জায়গাতে মূলত কি বসবে? তাহলে প্লেলোডটা বসবে, তাই তো? এখন দেখেন আপনার ব্যাকগ্রাউন্ডে কি চলতেছে, লিনাক্স আর উইন্ডোজ? লিনাক্স। তাহলে লিনাক্সের ফাইল ইনক্লুশনের জন্য আমরা ফাইল দেই কি? ওই যে উবুন্টু লেখা। আচ্ছা, লিনাক্সের মধ্যে নরমালি কি ইডিসি পাসওয়ার্ড, এটা একটা সেনসিটিভ ডাটা। ইডিসি পাসওয়ার্ড। তাহলে আপনার ইউআরএল এর জায়গায় সমান সমান দিয়ে ডট ইডিসি পাসওয়ার্ড দিয়ে দেখবেন যে এই ফাইলটা রিড করা যায় কিনা। আপনি কি বুঝতে পারছেন যে কেন লিনাক্স? এটা ওয়াইপালাইজার দিয়ে আমরা একটু আগে সংক্ষিপ্তভাবে দেখলাম, আর ব্যাকগ্রাউন্ড থেকেও দেখা যায়। সেটা হচ্ছে নেটওয়ার্কে থাকবে। পরে রিফ্রেশ করেন, পেজটা রিফ্রেশ করেন, এখানে তো আপনার ক্লিয়ার লুক চলে আসে। লিনাক্স, হ্যাঁ হ্যাঁ, ফাইলের নাম। তো আপনার ফাইলের অন্য কিছু চেঞ্জ করা যাবে না, যে এখানে যেমন এই যে include.php ওটা কিন্তু চেঞ্জ করা যাবে না। তারপরে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যাবে না। সমান সমানের পরে en.php সেই জায়গাতে এটা লিখবেন। লিখছেন? কোনো কিছু আসছে? আসছে? কি আসছে? কি আসছে? হ্যাঁ, সেটাই তো। আগে দেখি তেমন কিছু। আমিও নিজে নিজে করি। দেখেন, আমি এখানে খেয়াল করলাম, এখানে আমি দিলাম ইডিসি। কেন ইডিসি দিলাম বুঝতে পারছেন তো? কারণ কি, ব্যাকগ্রাউন্ডে কি চলতেছে? এই যে আমরা ব্যাকগ্রাউন্ড দেখতেছিলাম, যে এই যে টুলসটা বলতেছে অপারেটিং সিস্টেম কি? উবুন্টু। উবুন্টু কোন ধরনের অপারেটিং সিস্টেম? লিনাক্সের। ওকে, এখন খেয়াল করেন, এইটা দিয়ে কোনো রেজাল্ট দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। এই জায়গাতে অ্যাবসলিউট পাথ কাজ করবে না, এখানেই আসবে রিলেটিভ পাথ। তাহলে রিলেটিভ পাথ কিভাবে? প্রথমে আপনার
ইডিসি পাসওয়ার্ডের জায়গায় আপনি নিজে নিজে ট্রাই করবেন ./ইডিসি পাসওয়ার্ড, এটা দিয়ে একবার ট্রাই করেন, একটা ./, দেন একবার দিলেও দেখবেন আসবে না। কারণ কি? কারণ আছে, আমরা একটু পরে ব্যাখ্যা দিব। কারণটা জানলেই এই ক্লাসটা প্রপারলি শেখা হবে। একটা ./, দিছে, হয়েছে? হয় নাই। আরেকটা ./, দেন তাহলে ./ইডিসি পাসওয়ার্ড। দুইটা তো দেখবেন হবে না, দুইটা তো হয় নাই, হয়েছে? ট্রাই করতেছেন তো নিজে নিজে? দুইটা তো হয় নাই, ক্রস এটাতে হয় নাই, ক্রস এটাতে হয় নাই, ক্রস তিনটা দেন ./ইডিসি পাসওয়ার্ড। তিনটা তো হবে না, কিন্তু বাস্তবে তিনটা তো হওয়ার কথা। মূলত হবে কয়টায়? চারটায়। তাহলে 4 নাম্বার ফাইনালি ./ইডিসি পাসওয়ার্ড দিলে হবে। চারটায় খেয়াল করে দেখেন, এখানে একটা মজার কোশ্চেন আসবে একটু পরে, সরি। আচ্ছা, ./. আচ্ছা, চারটায় দেওয়ার পরে এসছে তো, এখন তিনটায় কেন আসে নাই, এটা একটা কোশ্চেন হবে, আমার অ্যান্সার দিতে হবে, আমি একবার বুঝাই দিব। আবার চারটার পরে যতটা দিবেন ততটাই আসবে, এটারও একটা কোশ্চেন আছে। খেয়াল করেন, তিনটা হয় নাই, হয়েছে না? নিজে নিজে কিন্তু ট্রাই করে দেখতে হবে, নাহলে বুঝবেন না। চারটা যখন দিয়েছেন তখন হয়েছে, এখন চারটার পরে যত দিবেন ততবার হবে, দেখেন তো হয় কিনা, 20 বার দিয়ে হয় কিনা, দেখেন দেখি হয় কিনা। ইয়েস, রুটের বাইরে। মিনিংফুল দিচ্ছে একটা ইউজারের নাম, ইডিসি পাসওয়ার্ড মানে হচ্ছে লিনাক্স তাদের নামগুলো দিবে, ইন দা মিন টাইম তাদের হচ্ছে আইডি নাম ডিফল্টে রাখতেছে, আর এটা ডিফল্টে রাখতে হবে কারণ এটা সিস্টেম কনফিগারেশন ফাইল। ইডিসি পাসওয়ার্ড চেঞ্জ করলে পুরো নতুন করে অপারেটিং সিস্টেম নিজে বানায় নিতে হবে। তো এই জন্য আমরা যেটা চেঞ্জ করা যাবে না ওই ফাইলগুলোকে রিড করি এবং ধীরে সেন্সিটিভ। নর্মালি সিস্টেমে এটা ইনক্রিপ্ট অবস্থায় রাখতে পারবে না, পাসওয়ার্ডটা ইনক্রিপ্টেড থাকবে। যেমন পাসওয়ার্ডের জায়গায় যদি আমি শ্যাডো দিই, ওখানে দেখা যাবে পাসওয়ার্ডটা প্লেন টেক্সটে না থেকে সাইফারে আছে। আর এটার থেকে নর্মালি যে ইউজার রোট একটা ইউজার, তারপরে যে মেসেজ বাস নামে একটা ইউজার আছে, যে এতগুলো ইউজার আছে, এটা জানতে পারাও একটা। এই আসবে কেন? একটা অ্যান্সার অলরেডি দিয়ে ফেলছে। আচ্ছা, প্রথমটাই যাই, চারটার পরে যত আসবে কেন? আমরা হচ্ছে বলো, কারণ হচ্ছে ./root যখন ডাইরেক্টরি পিছনে যাওয়ার সুযোগ নাই, যার কারণে আসবে। আচ্ছা, এখন চারটায় কেন আসবে, এটার অ্যান্সার কি হবে? হ্যাঁ, টেকনিক্যাল অ্যান্সার দিতে হবে, এটা থিওরিক্যাল হবে না। এন্ড টেকনিক্যাল অ্যান্সার দেওয়া আছে অলরেডি।
কাজ করবে, কিন্তু তিনটে নর্মালি হওয়ার কথা, কিন্তু চারটায় কেন হচ্ছে? আমি পড়াইছি এটা, এই কোশ্চেনের অ্যান্সারের উপরে অনারিয়াম ডিপেন্ড করছে। আমি আমি এখন অ্যান্সার নিচ্ছি না, 5 মিনিটস না, আমি 2 মিনিট সময় দিলাম, সবাই অ্যান্সার ফাইন্ড আউট করো আর খাতায় লিখো, আর এই কোশ্চেনের উপরই অনারিয়াম। হ্যাঁ, না মুখে বলে তো জেনে যাবে। ওকে, খাতায় না বললে মুখেও বলতে পারো, সমস্যা নাই। হ্যাঁ, আমি অ্যান্সার এখন চাচ্ছি না, 2 মিনিট শেষ হোক, এরপর আমি একজন একজন করে অ্যান্সার জানবো। আমি এখানে বসলাম অ্যান্সার দিয়ে যাওয়া, কারণ সবার সামনে বললে অ্যান্সার কারেক্টটা জেনেও যেতে পারে। ওকে, কে কে আগে অ্যান্সার দিবে? হ্যাঁ, আচ্ছা আমি আসতেছি, তোমাদের আশা লাগবে না। কে আগে অ্যান্সার দিবে? তুমি? এটা তো আরেকটা মানে HTML এর পরে মানে কাছে ডিসি ফোল্ডারের ভিতরে। তো হাই লেভেল কোশ্চেন কি আউট হয়ে গেল নাকি? কয়েকজন তো পেরে গেছে, তাহলে এত মানুষকে আমি কিভাবে অনারিয়াম দেব? দিতে হবে রেয়ার একজনকে। ওকে, আচ্ছা আর কেউ? হ্যাঁ বলো। হ্যাঁ, কারেন্ট, রাইট। তুমি সেম অ্যান্সার? হোম ইউজার কিছু একটা অন্য একটা দিতে আছে ওই index.php। কোশ্চেন হচ্ছে আপনি ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ তিনটা দিলে কাজ হওয়ার কথা, কিন্তু আমি চারটা কেন দিচ্ছি? এক্স্যাক্টলি বলতে হবে কেন, বাট এক্সাক্ট সেটা কেন? এক্স্যাক্টলি ব্যাখ্যাটা মানে থিওরিগত ভাবে সবার অ্যান্সার ঠিক আছে। আমরা আজকে আরো অনেক মজার টপিক দেখার ইচ্ছা ছিল, কিন্তু সময় স্বল্পতা আছে, আমি একটু দ্রুত শেষ করি। এখানে সবার অ্যান্সার সেম, যে পিছনে না গেলে আমি রোডে যাচ্ছি না, বাট আমি চাচ্ছিলাম যে একটু মানে হ্যান্ডস অন অ্যান্সার হবে। হ্যান্ডস অন অ্যান্সারটা আমি বলি যে কি সমস্যা। খেয়াল করো, একটা অ্যান্সার একুরেটলি অনেকটাই আসছে, বাট সবার অ্যান্সার যেহেতু অলমোস্ট সেম, আমি ধরে নিচ্ছি যে সবার থিওরিগত ঠিক আছে। তোমার নাম কি? রোহানের অ্যান্সারটা অনেকটাই ঠিক আছে, তারপর ওর অ্যান্সারটাও ঠিক আছে, ওরটাও ঠিক আছে, তাদের থিওরিটিক্যালি। এখন এটা খেয়াল করো, আমার প্রেজেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরিটা নরমালি index.php, একটা ওয়েবসাইট কোন লোকেশনে থাকে নরমালি? একবারে প্রথমবার বলছিলাম বার www.html, তাই তো? এরপরে মূলত আছে index.php, এই ফাইলটা আছে। ওই ফাইলের ভিতরে ল্যাঙ্গুয়েজ নামে একটা প্যারামিটার আছে, কোশ্চেন মার্ক। তারপরে ওইটার মধ্যে আছে, আচ্ছা আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ছিল
এরপরে তুমি ডাটা দিচ্ছ। তাহলে খেয়াল করো এখানে কয়টা ডাইরেক্টরি? 3টা, তাই না? কিন্তু দিচ্ছ কয়টা? আমার কোশ্চেন এটাই যে দেওয়ার কথা 3টা, 4টা কেন দিস? কারণ কি এইটার ভিতরে আরেকটা ফোল্ডার লুকায়িত আছে যেটা তুমি জানো না। এটাই আমি অ্যান্সার হিসেবে চাচ্ছিলাম। নর্মালি তো 3টা থাকেই, আমরা মুখস্থ জানি যে বার, HTML, কিন্তু এর ভিতর আরেকটা ফোল্ডার লুকায়িত আছে যেটা তুমি জানো না। ওই ফোল্ডারে মূলত এই index.php টা আছে, ওইটাতেই ফ্ল্যাগ আছে, যার কারণে তোমাকে 4টা দেওয়া লাগতেছে। ইয়েস, দ্যাটস ওয়াই আমরা এরকম এটা ট্রায়াল এন্ড এররে ট্রাই করি। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে এটা কি ভালনারেবিলিটিস? আমি তো এখানে ডাটা দেখতেছি, কি রকম ডাটা? এটা আসলে ভালনারেবিলিটিস এবং এটা খুবই সেনসিটিভ, কারণ হচ্ছে এটা লিনাক্সের একটা কনফিগারেশন ফাইল। এই ফাইলটা আছে মানে তুমি ইউজার নেম জানতেছো, এই সিস্টেমে কয়টা ইউজার আছে। যেমন ইউজার নেম রুট একটা ইউজার আছে, শেষের দিকে খেয়াল করো, শেষের দিকে যদি তুমি খেয়াল করো, এই যে এটা একটা ইউজার, ভ্যারি নামে একটা ইউজার আছে, আবার আরেকটা ইউজার মেসেজ বাস। তো নর্মালি তোমরা একটা জিনিস শিখতে পারো যে ইডিসি পাসওয়ার্ডে কি কি থাকে। নর্মালি ইডিসি পাসওয়ার্ডের মধ্যে 2টা জিনিস থাকে, যে সিস্টেমের ইউজারের কনফিগারেশন, ইউজার কয়টা, প্লাস ওই ইউজারের একটা আইডি নাম্বার আছে। ওই আইডি নাম্বার কত? যেমন ইউজার নাম্বার ভ্যারি, তার আইডি নাম্বার 1000, এবং তার হোম ডাইরেক্টরিটা কোথায় দেখো। নর্মালি আমরা একটু আগে পড়লাম হোম ডাইরেক্টরি থাকে হোম, ইউজার যদি কালি হয় হোম কালি, তাহলে এখানে দেখো হোম, এরপরে আছে ভ্যারি, তাহলে এটা একটা ইউজার। তো ইউজার নেম জানা এটাও একটা ভালনারেবিলিটিস। কিন্তু এটা কেন ভালনারেবিলিটিস? কারণ হচ্ছে যে এরা ডিফল্ট কনফিগারেশন ফাইল অফ লিনাক্সের একটা ডিফল্ট ফাইল। এই ফাইলের সাথে তুমি যদি কোনোভাবে আরেকটা ফাইল পাও, তাহলে পুরো সিস্টেম কম্প্রোমাইজ করা সম্ভব। ওই ফাইলটার নাম হলো শ্যাডো। কিন্তু হ্যাঁ, ইনক্রিপ্টটাকে তখন ডিক্রিপ্ট করা যায় এই 2টা ফাইলকে একসাথে নিয়ে, সেটা হলো জেসন অথবা জন দ্য রিভার একটা টুলস আছে না, ওই টুলস দিয়ে যদি এই 2টা ফাইল পাওয়া যায় তাহলে আমরা ডিক্রিপ্ট করে ফেলতে পারি। না, কমন পাসওয়ার্ড ছাড়াও ডিক্রিপ্ট করা যায়, কারণ প্লেন টেক্সট আছে, আইডি নাম্বার আছে, তখন এটা ডিক্রিপ্ট করা যায়। আর সেটা নর্মালি 2 ফাইল একসাথে পেতে হয়। সেটা হচ্ছে জন2 SSS করে পাওয়া যায়, অথবা জন2 করে টুলসটা পাওয়া যায়। কমন লাগে না, কারণ কি 2টা একুরেটলি পাওয়া যায়। এই জন্য শ্যাডোটা নর্মালি বাইপাস করা থাকে, শ্যাডো নর্মালি রিড করা যায় না, কারণ শ্যাডো ইডিসি পাসওয়ার্ড থেকে মোর সেনসিটিভ। এখন যে কোশ্চেন যে আগের ডাটা তাহলে আমরা যেটা পাইলাম ওইটা কি ভালনারেবিলিটি? না, ওইটাও ভালনারেবিলিটি, এটা জাস্ট হলো ডিটেকশন। আমি এটাকে গত ক্লাসে বলতেছিলাম, মনে আছে যে আমাকে কি করতে হবে, সেভারিটি হাই করতে হবে, ক্রিটিক্যাল করতে হবে। সেই জায়গায় আমি এটা রিড না করে আরো সেনসিটিভ ডাটা কিভাবে রিড করা যায় সেটা দেখতে হবে। যেমন এটার ব্যাকগ্রাউন্ডে অ্যাপাচি সার্ভার, তো অ্যাপাচি সার্ভারের ডাটাবেস কই থাকে সেটা রিড করা ট্রাই করতে হবে। তারপরে তুমি মনে করো ওয়েবসাইটটা হলো ট্রানজাকশন রিলেটেড, সেটা রিড করা ট্রাই করতে হবে। তারপরে তোমার ট্রাই করতে হবে ডাটাবেজের পাসওয়ার্ড ট্রাই করতে হবে। কিন্তু এটা পাইয়া গেলে নরমালি তুমি হাই হিসাবে রিপোর্ট করতে পারবা। আর সিটিএফ এর টার্গেট থাকবে flag.txt, ফ্ল্যাগ ফাইলটা কোথায় আছে। তো এটা তো খুবই ইজি, তুমি দিছো, হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে আরেকটা দিতেছি, দেখি তোমরা পারো কিনা। এরপরে আমরা একটু বাইপাস টেকনিকটা দেখে আমরা একটু গভীরতায় যাওয়ার ট্রাই করবো। আমি এটাকে অফ করে দিচ্ছি। এখন একটু একটু চ্যালেঞ্জ ফেস করতে হবে, দেখা যাবে যে আসবে না। আইপি নাম্বারটা আমি বলে দিচ্ছি, সবাই নিজে নিজে ট্রাই করবা এবং কেমনে কি হয়েছে একটু বলবা। আইপি নাম্বার আগেরটা থেকে একটু ডিফারেন্স, এই যে এটা হচ্ছে আইপি নাম্বার, দেখো 154, তারপরে .57, .164, .69,
তারপরে 3 2 নাম্বারটা খুব সুন্দর, 32121। এই ওয়েবসাইটে সবাই আগে যাও। আগেরটা এখানে কাজ করতেছে না। আগের মতো হয় কিনা, ডিটেকশন সেভ কিন্তু ফায়ারওয়াল থাকতে পারে, ব্লক লিস্ট থাকতে পারে। খেয়াল করে এখানে ল্যাঙ্গুয়েজ চলে আসছে আগে, এখানে দেখো তো হয় কিনা। সেম ভাবে দেখো। হইছে? ইয়েস। কি খবর তোমার? তুমি তো ডিটেক্ট করে বলছো, এখন দেখো প্লে লোড হয় কিনা। ট্রাই করতে থাকো, দেখি কে আগে পারে। হু ইজ দ্য উইনার? এখানে দেখবা যে ল্যাঙ্গুয়েজ কিন্তু থাকতে পারে আগে পরে। আইপি অ্যাড্রেস এটা। এখানে যদি আমরা ক্লিক করি, উইন্ডোজ পিএসপির আগে একটা ফাইল চলে আসতেছে। কারো হয়েছে প্লেলোড এক্সিকিউট? কেউ কি পেরেছি প্লেলোড এক্সিকিউট করতে? রোহান, কি খবর তোমার? ইলিগাল বলতেছে না প্লেলোডে? এর একটা সোর্স কোড আছে, সোর্স কোডটা নর্মালি ল্যাঙ্গুয়েজ প্যারামিটার রেখে নিতে হবে। অ্যান্সার এখানে অনেকটাই আছে, দেখো এটা হলো সোর্স কোড। এটা হলো সোর্স কোড, অ্যান্সারের নিচেই আছে। সোর্স কোডটা দেখো বুঝলো কিনা। P match language, that means regular expression। হয়ে গেছে? কোশ্চেন না হয়ে গেছে? তুমি তো বাবা, তুমি তো অন্য জায়গায় গেছো গা। তারপরে যাও। যাও, ক্যালেন্ডার ফাইলে যাও। গুড। তোমার এটা এখান থেকে গেলে হবে না, তুমি এখান থেকে ফাইলে গেছো। হ্যাঁ, তুমি পুরো কাইটা এতটুকু কেটে দাও, ল্যাঙ্গুয়েজ কেটে দাও। হ্যাঁ, পরে ইয়াটাও কেটে দাও, স্ল্যাশটা কেটে দাও, হিট এন্টার করো। করো, মেইন ওয়েবসাইট থেকে যেতে হবে। তুমি তুমি মানে আরেকটার ভিতরে ভাঙানটি বের করে ফেলছো। ওটা যেহেতু ল্যাবের মানে ইন্টেনশনাল না, তুমি আনইন্টেনশনালি বের করছো। এখানে খেলতে হবে, খেলো। দেখি কেউ কি পারছে? লাস্ট 1 মিনিট। হ্যাঁ, কাজ করতেছে। ল্যাঙ্গুয়েজ করার কথা, করছে না কেন? না করলে তো কিছু করার নেই। কিন্তু এরকম তো কিছু লজিক্যালি এরকম করার কথা, বাট কেন করেনি তার পিছনে অনেকটা কারণ আছে। লাস্ট
15 সেকেন্ড। আচ্ছা, আমি একটু ক্লু দিচ্ছি, এখানে সলিউশন দেওয়া আছে, দেখো হয় কিনা। হয়েছে কার কার? সলিউশন দেখে হচ্ছে না? হ্যাঁ, সলিউশন ইলিগাল। ডট ছাড়াই শুরু করে দেখো, তাহলে কারো অ্যান্সার হচ্ছে না, তাই তো? আমি আর 1 মিনিট বাড়াই দিলাম, দেখি কি করো। ট্রাই করো না, প্লেলোড অল থিংস এ দেখো, প্লেলোড আছে। রিড পারমিশন আছে, বানানোটি আছে। আচ্ছা, স্ক্রিন শেয়ার অফ। আমি লাস্ট কয়েকটা ক্লু দিব, দেখি ক্লু দিয়ে হয় কিনা। দেখো, এটা একটা ক্লু। এটা একটা ক্লু। লাস্টে নাল ওয়ার্ড ইউজ করতে পারো। আর একটা ক্লু হচ্ছে এটা।
আরেকটা ক্লু হচ্ছে লাস্ট ইনকোডিং। ইনকোডিং এর আইডিয়া আছে? সাইফার শেপ নামে একটা টুলস আছে। তো আমরা ফায়ারওয়াল যখন কোনো কিছু ব্লক করে দেয়, ওটা বাইপাস করার জন্য কমনলি যে টুলস আমরা ইউজ করি সেটা হলো ইনকোডিং। তো ইনকোডিংটা নর্মালি হয় base64 অথবা হেক্সাডেসিমাল। তো মনে করো আমাদের পেলোডটা ছিল ডট ডট স্ল্যাশ, এখানে ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ ইজেসি পাসওয়ার্ড। এখন এটাকে আমরা মূলত ইনকোডিং করতে হবে। হ্যাঁ, ইনকোডিং করার জন্য ইউআরএল ইনকোডিং হতে পারে, এই যে স্পেশাল ক্যারেক্টার গুলো, পরে এটা কপি করে নিয়ে আমরা বসিয়ে দেখতে পারি। সেম ভাবে কপি করে নিয়ে আমরা এই জায়গাতে বসিয়ে দেখতে পারি। তারপরে যদি হয় হুম, এখনই হতে পারে, আরেকটু একটু ট্রাই করলে হয়ে যাবে। ইনকোডিং দিয়ে দেখো। No. আচ্ছা, তোমাদের আমি আইপি অ্যাড্রেস চেঞ্জ করে দিলাম, আইপি অ্যাড্রেসের সমস্যা থাকতে পারে। তোমরা এই আইপি অ্যাড্রেসটা দেখো হয় কিনা। আমি একটু আইপি অ্যাড্রেস চেঞ্জ করে দিলাম। আর হ্যাঁ, আইপি নতুন আইপি দিছে, পুরাতনটা একটু সমস্যা হচ্ছিল। এই যে
154, 57, 164, 64, 614। কি রোহান হচ্ছে না মাথা ঘুরাচ্ছে? আমার কি হচ্ছে? নতুন আইপি দেখতেছো? তো বানান ভুল হয়েছে না? আর আর হয় না। হ্যাঁ, তো এটা বাদ দাও। এই স্ল্যাশটা বাদ দাও, প্রথম স্ল্যাশ। আবার হোম চলে আসছে, বলছে না। দেখছি একটু। নিউ আইপি অ্যাড্রেসে তো হওয়ার কথা। এখানে জাস্ট ইডিসি পাসওয়ার্ড দিলে হয়ে যাওয়ার কথা, হয়নি? না হলে আমাকে পিএইচপি র্যাপার নামে একটা ওকে এনক্রিপ্টিং করে হচ্ছে না। নো ইস্যু। ওকে, আটটা।
আচ্ছা, এটা হচ্ছে ল্যাবের জন্য ঝামেলা হচ্ছে, ল্যাবে একটু ঝামেলা হচ্ছে আর কি। হ্যাঁ, বাকি প্রসেস তোমরা যেভাবে ট্রাই করছো সেভাবে ঠিক আছে। কোনটাতে, যেটা আমরা করতেছি? এটাতে ইনকোডিং লাগবে না, এটাতে পিএইচপি র্যাপার লাগতে পারে। ওকে, আমি লাস্ট একটা দিব 5 মিনিটের জন্য। স্ক্রিন অফ করে দিচ্ছি আমি, আমার ল্যাপটপের চার্জ শেষ হয়ে যাচ্ছে। দেখি এটা হয়ে গেলে আই হোপ হয়ে যাবে। হ্যাঁ, আমি আইপি অ্যাড্রেসটা বলে দিচ্ছি। হ্যাঁ, এখন ইয়েতে সমস্যা, ফাইল লাগবে, ফাইলের সমস্যা। আমি লাস্ট একটা করে দিচ্ছি ওদের, আই হোপ হয়ে যাবে। আমাকে অ্যাড করছে তো, add করছে। ওকে, এটা লাস্ট প্র্যাকটিস, দেখি তোমরা কি করো। এবার দেখি এটা কি করা যায়, সেম প্রসেস।
হয়ে গেছে রোহান? এরপরে রোহান ফার্স্ট, লাস্ট কে? সেকেন্ড। তোমার নাম কি? সাকিব সেকেন্ড। এরপরে আর কিছু করতে পারো কিনা দেখো তো। সাকিব সেকেন্ড। তোমার নাম? জিফ। জারিফ থার্ড। তোমার নাম? জিহাদ। জিহাদ ফোর্থ। জিহাদেরটা দেখি। জিহাদ তোমার সেকেন্ড ইয়ার নাকি তুমি? ফোর্থ? গুড। হয়েছে সবাই। আমরা ফার্স্টে যে দেখা দিয়েছি, বাট এটা না। এর ব্যাকগ্রাউন্ডে কি চলতেছে? অ্যাপাচি সার্ভার না? তোমরা একটা কাজ করো, অ্যাপাচি সার্ভারের লগ রিড করা যায়। ডিফল্ট লগ কোথায় অ্যাপাচির? ফাইন্ড আউট করে দেখো রিড করতে পারো কিনা। অ্যাপাচি, এটা তো অ্যাপাচি সার্ভার, এটা একটা ডিফল্ট লগ আছে। এটা কোন জায়গায় থাকে? বার। ইয়েস, দেখো রিড করা যায় কিনা। তাহলে টাকা পয়সা কেউ ট্রানজাকশন করলে দেখা যাবে, পাসওয়ার্ড থাকলে দেখা যাবে। লগ আগে অনলাইনে সার্চ করো যে অ্যাপাচি। তুমি লগ রিড করে বলছো, ভেরি গুড। তুমি এরে তুমি পড়তে উঠে গেছো, বিশাল ব্যাপার। এটা লগ। এখন তুমি এখানে অন্য কিছু করলেও দেখবে এখানে রিড করা যায় কিনা। যদি করা যায় দ্যাট মিন্স ইউ আর রাইট। তুমি আবল তাবল কিছু লেখো, লেখে আবার এটা রিড করো, দেখো ওই ক্যারেক্টার সেম এখানে দেখা যায় কিনা। I love রোহান লিখতে তো পারবা। তুমি একটা কাজ করো, ওই যে কমান্ডে লিখ ডিপার্টমেন্ট লেখো। লাভ বললে অনেকে নেগেটিভ দিন নিতে পারে। হ্যাঁ, সরাসরি। হ্যাঁ, ওইটা এই যে ফাইল রিড করতেছে, যে কোনো ফাইল রিড করা যাচ্ছে। এখন মনে করো রোহান কি, তুমি এখানে লগ রিড করা মানে কি যে তুমি এখানে আবল তাবল কিছু লেখছো। ওয়াসিফ, ওয়াসিফ, ওয়াসি লিখছিলে না? এখন দেখো তো অ্যাপাচি লগের মধ্যে গিয়ে ওয়াসি দেখা যায় কিনা। একটু আগে যেটা রিড করছিলাম, ওয়াসি কোথাও আছে কিনা ফাইন্ড আউট করো। বড় লগে আছে ছেলেগুলো, সবাই লিখতেছে তো। ওয়াসি কমনলি এভাবে তো দেখা যায় না, কন্ট্রোল কমন এফ। হ্যাঁ, এভাবে দেখো, কন্ট্রোল এফ দিয়ে ওয়াসি। হ্যাঁ, আছে। গুড। তাহলে রাইট। এখন ট্রানজাকশন পাসওয়ার্ড সিসি ডিপার্টমেন্ট কে ইউজ করে, সিসি ডিপার্টমেন্ট। এখন দেখো এই যে তুমি তোমার টেস্ট রেখে যাচ্ছ, এটাই এটাই হচ্ছে ভালনারেবিলিটিস। হ্যাঁ, টেস্ট রেখে যাচ্ছ। হ্যাঁ, হ্যাঁ, বের করছো। হ্যাঁ, বলো। ওকে, মানে তুমি ডিটেক্ট করছো এলএফআই আছে। এখন অ্যাপাচির ডিফল্ট যে ডিফল্ট পাথ, অনলাইনে সার্চ করবে অ্যাপাচির ডিফল্ট পাথ, এটাও পাইছো। ওই সেম ইডিসি পাসওয়ার্ডের জায়গায় ওই লক ফাইলটা লিখে দিবে। হ্যাঁ, হিট এন্টার দাও, হিট এন্টার। এই যে এগুলো সব লগ। এখানে এখন
লগ মানে কি যে যে কে কি কাজ করতেছে রেকর্ড হয়ে থাকে। হয় যখন সিএসসি লিখছে দেখবে এখানে কোথাও না কোথাও সিএসসি লেখা আছে, কারণ সার্ভার সেম। এই যে সিএসসি, আই লাভ সিএসসি ডেভেলপমেন্ট। এটা তো তুমি এখানে মানে তুমি এই সার্ভারে যা হিট করতেছো সব গিয়ে লগে জমা হচ্ছে। তুমি ভুল করলো এখানে দেখা যাবে, এখন তুমি যদি এখানে কোনো কিছু ভুল লিখো এটাও এখানে জমা হয়ে যাবে। এখন যেহেতু সবার টার্গেট সার্ভার সেম, এই জন্য অন্যরা যা করতেছে তা তুমি দেখতে পাচ্ছ। এখন তোমাদের বাড়ির কাজ হচ্ছে লগ থেকে আরসি, এটা হলো বাড়ির কাজ। হোমওয়ার্ক, লগ পয়সনিং নামে একটা পার্ট পাবা, লগ পয়সনিং টু আরসি। এটা তোমাদের ইয়েতে সিটিএফ এ থাকবে, কোশ্চেন আউট কন্টেস্টে থাকবে এটা। ফাইনালি আমাদের 17 তারিখে। ও শিট ম্যান, না 2 দিন না, একদিন তো অনলাইন, আরেকদিন অফ। হ্যাঁ আরেকদিন শুধু একদিন যেতে হবে। এটা পরীক্ষায় আসবে শিওর, ব্লক পয়সনিং টু আরসি। এটা শিখে মজা পাবা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। কার কোনো কনফিউশন থাকলে বলো, আদারওয়াইজ আমরা ক্লোজ করবো।